ক্লাস 11-এর আমরা অ্যাকাউন্টেন্সি শুরু করব। অ্যাকাউন্টেন্সির আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা প্রথম যে টপিকটা বা প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের বলে দেব যে আমি কোন বই ফলো করছি। দেখো, আমি লিখে দিয়েছি আমি থিওরির জন্য বেঙ্গলি ভার্সানে ঘোষ মুখোপাধ্যায় রায়ের বইটা ফলো করছি, আর ইংলিশ ভার্সানের জন্য এম হানিফ অ্যান্ড এ মুখার্জি বইটা ফলো করছি। তোমরা থিওরি বইয়ের জন্য যে কোনো বই ফলো করতে পারো, তবে প্রবলেম বুকসের জন্য বাসু অ্যান্ড দত্ত বইটা লাগবে। প্রবলেম বুকসের জন্য বাসু দত্ত বইটা তোমরা কিনবে। ক্লাস 11-এর উচ্চ মাধ্যমিক হিসাবশাস্ত্র বাসু অ্যান্ড দত্ত। তো আমরা প্রথমেই চ্যাপ্টারটা শুরু করব। অ্যাকাউন্টেন্সি। তাও প্রথমেই তোমাদের জানতে হবে যে অ্যাকাউন্টেন্সি কী বা অ্যাকাউন্টেন্সি কাকে বলে। অ্যাকাউন্টেন্সির বাংলাটা হচ্ছে হিসাবশাস্ত্র। তো দেখে নি, অ্যাকাউন্টেন্সি may be defined as the collection, compilation and systematic recording of business transactions in terms of money, the preparation of financial reports, the analysis and interpretation of these reports and guidance of management. তাহলে অ্যাকাউন্টেন্সি বলতে বোঝাচ্ছে দ্য কালেকশন, compilation means সংকলন, and systematic recording of business transaction. বিজনেসে যে ট্রানজাকশন বা লেনদেনগুলো হয়, একটা বিজনেসে অসংখ্য লেনদেন বা ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনগুলো কালেক্ট করে তার কম্পিলিয়েশন করে এবং সিস্টেমেটিক রেকর্ডিং ঘটানোটাই হচ্ছে ইন টার্মস অফ মানি। দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল রিপোর্টস, তারপরে একটা ফিনান্সিয়াল রিপোর্টস তৈরি করতে হয়। দ্য অ্যানালিসিস, সেটাকে বিশ্লেষণ করতে হয়। অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দিস রিপোর্টস অ্যান্ড গাইডেন্স অফ ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্টকে গাইড করা। এই পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আমরা বাংলায় ডেফিনেশনটা এভাবে বলতে পারি, যে শাস্ত্র পাঠ করলে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে লিপিবদ্ধ করার নিয়ম, নীতি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে হিসাবশাস্ত্র বলে। অর্থাৎ হিসাবশাস্ত্র একটা শাস্ত্র, একটা বই, যেটা পড়লে কিভাবে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা যায় তার নিয়ম, নীতি আর পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে হিসাবশাস্ত্র। এরপরে যে টার্মটা আমরা পড়ব সেটা হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ইন আ সিগনিফিকেন্ট ম্যানার অ্যান্ড ইন টার্মস অফ মানি, ট্রানজাকশনস অ্যান্ড ইভেন্ট। তাহলে হিসাব নিকাশকরণ মানেই হলো একটা কৌশল বা পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন ঘটনা ও লেনদেনকে, বিশেষ করে অর্থের মাপকাঠিতে যেগুলি পরিমাপযোগ্য, অর্থাৎ যে সমস্ত লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় সেগুলো লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা এবং সারসংক্ষেপ ও ফলাফল বিশ্লেষণ করার পদ্ধতিকে হিসাব নিকাশকরণ বলা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে হিসাবটা ট্রানজাকশানগুলো রেকর্ড করা হচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। আর যে শাস্ত্র পাঠ করলে এই পদ্ধতিটা সম্পর্কে আমরা জানতে পারবো সেটাকে বলা হয় অ্যাকাউন্টেন্সি। তাহলে এই দুটো টার্ম ভালো করে পড়তে হবে, ডেফিনেশন অফ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। এরপর আমি নেক্সট টপিকে বা নেক্সট কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য, হিসাব নিকাশকরণের উদ্দেশ্য। তো প্রথম উদ্দেশ্য কি বলছে দেখো, সিস্টেমেটিক রেকর্ড অফ ট্রানজাকশনস, সুষ্ঠুভাবে লেনদেনের লিপিবদ্ধকরণ। অর্থাৎ হিসাব নিকাশকরণের অ্যাকাউন্টিংয়ের মেন অবজেক্টিভস হচ্ছে যে আর্থিক ঘটনাগুলো ঘটছে, যেগুলোকে মানিটারি টার্মে প্রকাশ করা হয়, সেই আর্থিক ঘটনা ও লেনদেনগুলিকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা ও আর্থিক ফলাফলের জন্য সারসংক্ষেপ করা, এবং
তথ্য ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করা, অর্থাৎ যাদের কাছে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেই সরবরাহকারীদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মেন অবজেক্টিভস, অর্থাৎ সিস্টেমেটিক রেকর্ড অফ ট্রানজাকশান, প্রত্যেকটা ট্রানজাকশানের সিস্টেমেটিকলি রেকর্ড করে রাখা। নেক্সট বলছে অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট ফর আ ফিক্সড পিরিয়ড, মানে নির্দিষ্ট সময়ের আর্থিক ফলাফল নির্ধারণ। হিসাব নিকাশকরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়, সেটা সাধারণত এক বছর বা 12 মাস হয়, তার যে আর্থিক ফলাফল অর্থাৎ এক বছরে একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল পজিশনটা কীরকম হচ্ছে বা ফিনান্সিয়াল রেজাল্ট কীরকম হচ্ছে সেটা অ্যাসার্টেন করা বা সেটা নির্ধারণ করাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য। থার্ড বলছে নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থার নির্ধারণ, অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের শেষে, সেটা সাধারণত 12 মাস, ব্যবসার সম্পত্তি ও দায়ের পরিমাণ, অর্থাৎ একটা বিজনেসে কতটা অ্যাসেট আছে আর কতটা লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে তার পরিমাণ বা আর্থিক অবস্থা, অর্থাৎ ফিনান্সিয়াল পজিশনটাকে কীরকম আছে একটা বিজনেসের সেটা অ্যাসার্টেন করা। নাম্বার 4 অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট। কি বলছে না, হিসাব নিকাশ বিভিন্ন আর্থিক তথ্য সরবরাহের মাধ্যমে ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, কাজকর্ম নিয়ন্ত্রণ, বাজেট তৈরি ও পূর্বানুমান করতে সাহায্য করে। অর্থাৎ এই অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে যে আর্থিক তথ্য হয় সেটা ম্যানেজমেন্টের কাছে যায়, তার ফলে সেই আর অ্যাকাউন্টিংটা দেখে, সেই হিসাব নিকাশকরণ বা সেই লেনদেনগুলো দেখে ব্যবস্থাপকরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কাজকর্মের নিয়ন্ত্রণ ঘটাতে পারে এবং বাজেটিং করতে পারে। আর লাস্ট উদ্দেশ্য বা লাস্ট অবজেক্টিভ কি বলছে, টু সাপ্লাই ইনফরমেশন টু দ্য ইউজার্স অফ ইনফরমেশন। যে সমস্ত ব্যবহারকারীরা, যে সমস্ত ইউজারদের এই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা প্রয়োজন, তাদের কাছে এই সঠিক তথ্য, হিসাব নিকাশকরণের সঠিক তথ্য সাপ্লাই করা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভস। তাহলে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং বললে এই 5টা পয়েন্টস বলতে হবে এবং অবশ্যই কিন্তু তার ডেসক্রিপশান লিখতে হবে। শুধু পয়েন্টস লিখলে কিন্তু হবে না, অবশ্যই পয়েন্টসের সাথে তার অল্প করে ডেসক্রিপশান লিখতে হবে। এরপরে আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশকরণের সুবিধা। কি কি সুবিধা আমরা পাই, অর্থাৎ এই অ্যাকাউন্টিং করার ফলে, হিসাব নিকাশকরণ করার ফলে একটা প্রতিষ্ঠান কি কি সুবিধা ভোগ করে। ফার্স্ট, অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট, অর্থাৎ আর্থিক ফলাফল নির্ণয়। সারা বছর ধরে একটা প্রতিষ্ঠান যে সমস্ত আর্থিক কার্যকলাপ করে তার একটা সম্পূর্ণ চিত্র, একটা কমপ্লিট চিত্র তুলে ধরে এই হিসাব নিকাশকরণ। অর্থাৎ কোনো একটি আর্থিক বছরের শেষে লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে, আর্থিক ফলাফল বা ব্যালেন্স শিটের মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারা যায়। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা হয়, প্রফিট অ্যান্ড লসের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কতটা প্রফিট হয়েছে বা কতটা লস হয়েছে সেটা জানা যায়, এবং ব্যালেন্স শিটের মাধ্যমে প্রতিষ্ঠানের শেষ পর্যন্ত ফিনান্সিয়াল পজিশন কীরকম আছে, অর্থাৎ তার কতটা অ্যাসেট আছে, কতটা লায়াবিলিটি আছে সেটা জানা যায়। নেক্সট বলছে কম্পারেটিভ অ্যানালিসিস, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের তুলনা, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণ। কিসের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ? বিভিন্ন বছরের আর্থিক ফলাফলের মধ্যে তুলনা করে কিছু কিছু সমস্যাকে চিহ্নিত করে দূর করা যায়, অথবা একই বছরে সমমূলধন সম্পন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা যায়। অর্থাৎ একটাই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন আর্থিক বছরের মধ্যে তুলনা করা যেতে পারে, কিংবা সেম ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির মধ্যেও আর্থিক ফলাফলের তুলনা করা যেতে পারে। নেক্সট, অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট, যেটা বললাম ব্যবস্থাপনায় সাহায্য, অর্থাৎ অ্যাকাউন্টিং করার ফলে ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে, সেইগুলো দেখে, সেই অ্যাকাউন্টিং দেখে, তার ফলে তাদের ডিসিশন নিতে সুবিধা হয়। নেক্সট পয়েন্ট বলছে এভিডেন্স, মানে প্রামাণ্য দলিল।
আইনের বিবাদ মেটানোর জন্য আদালত হিসাব নিকাশকরণের তথ্যকে প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহার করে থাকে। অর্থাৎ যদি কোনো আইনি জটিলতার বিবাদ মেটানোর প্রয়োজন পড়ে, তখন এই যে হিসাব নিকাশকরণ, তুমি যে হিসাব রাখছো সারা বছরের আর্থিক লেনদেনের যে হিসাব তুমি রেখেছো, সেটা কিন্তু প্রামাণ্য দলিল বা এভিডেন্স হিসেবে কাজ করে। আইডেন্টিফিকেশন অফ এরর্স, ভুল চিহ্নিতকরণ। তথ্যে যদি কোনোরূপ ভুল হয় তাহলে তা চিহ্নিত করা যায়, কারণ আমি যা রেকর্ড রাখছি, আমি যদি সেটা খাতায় রেকর্ড রাখি, তাহলে সেটা যদি কোনো ভুল হয় বা কোনো জুয়াচুরি বা কারচুপি দেখা যায়, অর্থাৎ যদি কোনো ফ্রড হয়, তাহলে কিন্তু সেটা চিহ্নিত করা যায় এবং প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। হেল্প ইন পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ মানে অংশীদারি, অর্থাৎ যেখানে 2 বা ততোধিক ব্যক্তি মিলে একসঙ্গে কাজ করে। তাহলে সেরকম বিজনেসের ক্ষেত্রে কি হেল্প হয় না, অংশীদারি কারবারের ক্ষেত্রে নতুন অংশীদারদের অংশীদারিত্ব গ্রহণ, পুরনো অংশীদাররা যদি রিটায়ার করতে চায় কিংবা কারবারের যদি বিলোপ সাধন ঘটাতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশকরণ খুবই জরুরি। লাস্ট পয়েন্ট বলছে হেল্প ইন ভ্যালুয়েশন, অর্থাৎ কোনো জিনিসের ভ্যালু করার জন্য, অর্থাৎ বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্প করে। কিভাবে হেল্প করে না, কোনো কারবার বিক্রি ক্ষেত্রে কারবারের বিক্রয় মূল্য কতটা হবে হিসাব নিকাশ তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু সেটা স্থির করা হয়। অর্থাৎ আমরা সারা বছর ধরে হিসাব করব যে ওই প্রোডাকশনটা করতে কতটা খরচ হয়েছে, তাহলে সেই খরচের সাথে আমি প্রফিট যোগ করে তবেই বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ডিসাইড করব। তাহলে কোনো জিনিসের বিক্রয় মূল্য নির্ধারণ করতেও কিন্তু হিসাব নিকাশকরণ সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে হিসাব নিকাশকরণের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং। নেক্সট কোশ্চেন আমরা দেখব লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশকরণের অসুবিধা। কি কি অসুবিধা আছে? ফার্স্ট পয়েন্ট কি বলছে, ইট ডাজন্ট রিফ্লেক্ট দ্য কারেন্ট ফিনান্সিয়াল পজিশন। সঠিক চিত্র পাওয়া যায় না। কারেন্ট ফিনান্সিয়াল পজিশন মানে অতীতের ব্যয়ভিত্তিক হিসাব থেকে দাম স্তরের পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি এবং সম্পদ ও দায়ের সঠিক চিত্র কিন্তু আর্থিক প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পায় না, কারণ অতীতের ব্যয় ভিত্তিতে এটা তৈরি হয়। তাই কারেন্ট ফিনান্সিয়াল পজিশন কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে পাওয়া যায় না। নেক্সট কি বলছে, সীমিত সুযোগ, লিমিটেড অপরচুনিটি। অতীতের ব্যয়ভিত্তিক হিসাব নিকাশ থেকে ব্যবসায়িক ঝুঁকি নির্ধারণের সীমিত সুযোগ থাকে। নাম্বার 3, ডিপেন্ডস অন অ্যাজাম্পশন, অনুমানের ওপর ভিত্তি। অর্থাৎ এই যে হিসাব নিকাশকরণটা, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু খরচ বা ক্ষতিকে আমরা অনুমানের ওপর ভিত্তি করে নির্ধারণ করি। যেমন আমরা বলতে পারি অবচয় বা ডেপ্রিসিয়েশন, অর্থাৎ একটা মেশিন কেনার পর সেটা বহু 2-3 বছর বা 4 বছর ইউজ করার পর তার ভ্যালু কি হবে সেটা আগে থেকে আমরা অ্যাজাম্পশন করে নিই ডেপ্রিসিয়েশনটা। তাহলে বা ব্যাড ডেট, অর্থাৎ ব্যাড ডেট মানে কি কুরিম, অর্থাৎ কাউকে আমি হয়তো টাকা দিয়েছি, সে সেই টাকাটা যদি ফেরত না দেয়, ধার দিলে সেই টাকা যদি ফেরত না দেয়, তাহলে সেটা ব্যাড ডেট হবে। তো সেইগুলো কতটা ব্যাড ডেট হবে, আদৌ ব্যাড ডেট হবে কি না, এগুলো আমরা আগে থেকে অ্যাজাম্পশন করে অ্যাকাউন্টিং তৈরি করি, অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করি। তাহলে সবটাই কিন্তু ডিপেন্ডস অন অ্যাজাম্পশন, কিছু কিছু খরচ অ্যাজাম্পশনের ওপর ডিপেন্ড করে করা হয়। এরপর কি বলছে, ইট ডাজ নট রিফ্লেক্ট কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। কোয়ালিটেটিভ মানে গুণগত বিষয়, অর্থাৎ আর্থিক হিসাব নিকাশকরণে শুধুমাত্র আর্থিক বিষয়গুলোই বিবেচনা করা হয়, কোনো গুণগত বিষয় কিন্তু বিবেচনা করা হয় না। গুণগত বিষয় মানে কর্মচারীদের কর্মদক্ষতা বা ক্রেতা বিক্রেতার সম্পর্ক, এগুলো সব কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। ক্রেতা আর বিক্রেতার মধ্যে কীরকম সম্পর্ক সেটা নিশ্চয়ই অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে না, সেটা সম্পূর্ণটাই কোয়ালিটেটিভ, অর্থাৎ গুণের বিচারে। বা কর্মচারীদের কর্মদক্ষতা কতটা, কোন কর্মচারীর কর্মদক্ষতা কতটা, সেটাও কিন্তু গুণগত বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু অ্যাকাউন্টিংয়ে প্রকাশ পায় না। অ্যাকাউন্টিংয়ে অর্থাৎ হিসাব নিকাশে সব সময় আর্থিক বিষয়গুলোই দেখা যায়। নাম্বার 5, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর নট স্ট্যাটিক। মানে কি, একটা নিয়ম নীতির ওপর ভিত্তি করে অ্যাকাউন্টিং করা হয়, সেই প্রিন্সিপালগুলো কিন্তু ফিক্সড নয়। অর্থাৎ এক একটা কোম্পানি কিন্তু এক এক রকম প্রিন্সিপাল ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে
প্রবলেম হবে, কারণ দুটো কোম্পানি দু রকম অ্যাজাম্পশন করে দু রকম প্রিন্সিপাল মেনে হিসাব নিকাশ করেছে। তো দুটোই ঠিক, কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাজাম্পশন বা কম্পেয়ার করলে কিন্তু ভুল তথ্য পাওয়া যাবে। তাহলে এইগুলো হচ্ছে লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং। এরপরে আমরা যে কোয়েশ্চেনটা পড়ব সেটা হচ্ছে টাইপস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন কি না, ইনফরমেশন বা তথ্য বলতে কি বোঝায় না, কিছু স্বীকৃত বিষয়কে বোঝায় যা সিদ্ধান্ত গ্রহণের উপযোগী, অর্থাৎ কিছু ইনফরমেশন যেটার সাহায্যে ইন ফিউচারে আমরা ডিসিশান নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। হিসাব নিকাশের তথ্য মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে হিসাব নিকাশ প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তাকেই বোঝায়, অর্থাৎ আমরা হিসাব করার ফলে বা আমরা অ্যাকাউন্টিং করার ফলে যে ইনফরমেশনগুলো পাই সেই ইনফরমেশনগুলোকে বলছে। এই ইনফরমেশনের টাইপস কী কী হয়, দেখো এখানে 3 রকম টাইপস আছে, আমি পরপর বলি। টাইপস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ফার্স্ট বলছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মাধ্যমে কি আমরা প্রকাশ করে, ইট শোজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনের ফিনান্সিয়াল পজিশনটা কেমন, অর্থাৎ আর্থিক অবস্থা কেমন, তার অ্যাসেট কত আছে, তার লায়াবিলিটি কত আছে, এটা শো করে ব্যালেন্স শিট। নাম্বার 2তে বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা কি শো করে, ইট শোজ দ্য প্রফিট অ্যান্ড লস মেড বাই দ্য বিজনেস ইউনিট ডিউরিং এ ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা প্রতিষ্ঠান কতটা প্রফিট করেছে এবং কতটা লস করেছে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে জানা যায়। তাহলে এটাও একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর থার্ড ইনফরমেশন কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, it is a statement that shows a business enterprise's inflow and outflows of cash during an accounting period. একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে একটা বিজনেসে কতটা ক্যাশ ইনফ্লো হয়েছে, অর্থাৎ কতটা ক্যাশ এসেছে বিজনেসে, আর কতটা আউটফ্লো হয়েছে, অর্থাৎ কতটা খরচ হয়েছে ক্যাশ, তার যে হিসাবটা দেখায় সেটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এই তিনটেই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশনের স্টেটমেন্ট। কী কী বলেছে, প্রথম বলছে ব্যালেন্স শিট, যার মাধ্যমে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল পজিশন জানা যায়। থার্ড হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিজনেসটা কতটা প্রফিট করেছে আর কতটা লস হয়েছে সেটা জানা যায়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে ইট ইজ আ স্টেটমেন্ট দ্যাট শোজ এ বিজনেস এন্টারপ্রাইজেস ইনফ্লো অ্যান্ড আউটফ্লোস অফ ক্যাশ ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। আচ্ছা, এরপর আমরা দেখব ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস, অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আমরা পড়লাম, অর্থাৎ ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলোর ইউজার কারা, অর্থাৎ এগুলো ব্যবহারকারী কারা, কারা এগুলো ব্যবহার করে থাকে। এই ইউজার্স দু রকম হয়, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স আর কিছুজন এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা, যারা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যক্তি, অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তি, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। যেমন দেখো আমি বলেছি বোর্ড অফ ডিরেক্টরস, পার্টনার্স, ম্যানেজার্স, ওয়ার্কার্স। আর এক্সটার্নাল ইউজার্স কারা, এক্সটার্নাল ইউজার হচ্ছে বাইরের লোক, অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব লোক নয়, প্রতিষ্ঠানের এক্সটার্নাল পার্টি। তারা কারা, ইনভেস্টার্স, লেন্ডার্স, সাপ্লায়ার্স, কাস্টমার্স, গভর্নমেন্ট, পাবলিক, রিসার্চার। তাহলে এই হচ্ছে ইন্টারনাল ইউজার আর এক্সটার্নাল ইউজার্স। এবার আমরা দেখব এদের নিডসগুলো কী কী, অর্থাৎ ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস, অর্থাৎ তারা কেন অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করে। তো পরপর আমরা দেখি, প্রথমে ইন্টারনাল ইউজার্সের মধ্যে আছে বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরসের কাজ কি, বিভিন্ন দিকটা পরিচালনা করা পুরো প্রতিষ্ঠানটা। তো তারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো দেখে কী কারণে না, যাতে তাদের ইন ফিউচারে বিভিন্ন কাজ করতে সুবিধা হয়ে থাকে। পার্টনার্স বা আমরা বলতে পারি মূলধন সরবরাহকারী বা এক মালিকি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক যে কোনো বলতে পারি। তাহলে মালিক প্রতিষ্ঠানে কি করছে না,
ক্যাপিটাল ইনভেস্ট করছে, তার কারণ প্রধান ক্যাপিটালটা মালিকই নিয়ে আসছে, তাহলে তার যে ক্যাপিটাল সেটা বিজনেসে যথাযথভাবে ইউজ হচ্ছে কিনা, প্রপার ইউজ তার হচ্ছে কিনা সেটা দেখা মালিকের কাজ, বা পার্টনার যদি অংশীদারি কারবার হয় বা পার্টনারশিপ বিজনেস হয় তাহলে পার্টনারদের কাজ। তাহলে সেক্ষেত্রে ওই পার্টনাররা অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে এটা জানতে চাইবে যে তাদের আনা যে ক্যাপিটাল, অর্থাৎ তারা যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে বিজনেসে তার প্রপার ইউজ হয়েছে কিনা। ম্যানেজার মানে ব্যবস্থাপক, তারা কি করে, হিসাব নিকাশের তথ্য ব্যবহার করে ব্যবস্থাপকরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়। যেমন কি অতিরিক্ত মূলধন সংগ্রহ, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখেই তারা বুঝতে পারে যে অতিরিক্ত আর ক্যাপিটাল লাগবে কিনা, ডিভিডেন্ড প্রদান, অর্থাৎ শেয়ার হোল্ডারদের কতটা ডিভিডেন্ড দেবে, দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ, অর্থাৎ যে জিনিসটা তাদের প্রোডাকশন হচ্ছে তার দাম কত হবে, এবং ব্যয় নিয়ন্ত্রণ, যদি দেখে যে ব্যয় বেশি হচ্ছে তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই সব ডিসিশন কিন্তু তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখেই নেয়। তাহলে এই অ্যাকাউন্টিং ইনফরমেশন তাদের নিশ্চয়ই দরকার। আর লাস্ট বলছে কর্মচারী। কর্মচারী কি আছে, ওয়ার্কার্স। কর্মচারীরা বিভিন্ন আর্থিক প্রতিবেদন থেকে জানতে আগ্রহী হয় যে তাদের প্রভিডেন্ট ফান্ড বা স্টেট ইন্স্যুরেন্সের টাকা প্রতিষ্ঠান নিয়মিত জমা দিচ্ছে কিনা, অর্থাৎ তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা বা তাদের যে ইন্স্যুরেন্সের টাকা প্রতিষ্ঠান জমা দিচ্ছে কিনা, প্রতিষ্ঠানের লাভের টাকা থেকে নিয়মিত বোনাস প্রদান করা হচ্ছে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যদি বেশি প্রফিট হয় তাহলে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওয়ার্কারদের প্রাপ্য, তারা বোনাস হিসেবে পায়। তাহলে প্রতিষ্ঠানের কতটা লাভ হচ্ছে সেটা জানা ওয়ার্কারদের দরকার, কারণ সেই লাভের ওপরই, সেই প্রফিটের ওপর ডিপেন্ড করেই তারা বোনাস পাবে। তাহলে সেক্ষেত্রে তাদের ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলোর ওপর ইন্টারেস্ট থাকে। তাহলে এই ওয়ার্কাররা কিন্তু এই সমস্ত কাজের জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। তাহলে ইন্টারনাল ইউজার্স কারা, বোর্ড অফ ডিরেক্টরস, পার্টনার্স, ম্যানেজার্স, ওয়ার্কার্স। এরপর দেখব এক্সটার্নাল ইউজার্স, অর্থাৎ বাইরের পক্ষ, বাহ্যিক পক্ষ। প্রথমে কে বলছে, ইনভেস্টার্স মানে বিনিয়োগকারী। একটা প্রতিষ্ঠান অন্য কোনো জায়গা থেকে, অর্থাৎ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারে, আবার অন্য কোনো ব্যক্তি ব্যাংকে ইনভেস্টও করতে পারে। তো যে বিনিয়োগকারী, যে ইনভেস্টর ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তার একটা ঝুঁকি থাকে। তাই বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের আয় কতটা হচ্ছে, তার উৎপাদন ক্ষমতা কতটা, বিনিয়োজিত মূলধনের ঝুঁকি ও ফেরত পাওয়ার নিশ্চয়তা জানার জন্য আর্থিক প্রতিবেদনের তথ্য ব্যবহার করে। অর্থাৎ তারা যে ক্যাপিটালটা ইনভেস্ট করছে তার রিটার্নে তারা কিছু রিটার্ন পায়। সেই রিটার্নটা কিসের ওপর ডিপেন্ড করে, সেই প্রতিষ্ঠানের প্রফিটের ওপর। অর্থাৎ প্রতিষ্ঠান যদি প্রফিট হয় তাহলেই তারা রিটার্নটা পাবে ইনভেস্টাররা। তাহলে অবশ্যই একটা ইনভেস্টার কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করার আগে সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখে সেই প্রতিষ্ঠানের লাভ অর্জন ক্ষমতা, অর্থাৎ প্রফিটেবিলিটির ক্যাপাসিটি কতটা সেটা জানতে চাইবে। নেক্সট লেন্ডার্স মানে যারা ধার দেয়। ধার দিচ্ছে মানে কোনো ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে। তারা কি জানতে চায়, তারা ঋণ দেয়, লোন দেয়। তো ঋণ দেওয়ার আগে কি জানতে চাইবে, ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা ওই প্রতিষ্ঠানের, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি জানতে চাইবে। সেই প্রফিটেবিলিটির ওপর ডিপেন্ড করেই ডিসাইড হয় যে সেই প্রতিষ্ঠানটা ইন ফিউচারে তাদের যে ঋণের টাকাটা শোধ করতে পারবে কিনা। এরপর বলছে সাপ্লায়ার্স মানে পাওনাদার। পাওনাদাররা ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ প্রদান বা ঋণের শর্ত স্থির করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের তথ্য ব্যবহার করে থাকে। অর্থাৎ তারা সাপ্লাই দিচ্ছে গুডস ইন ক্রেডিট, ধারে ধারে জিনিস সাপ্লাই দিচ্ছে। তো সেই প্রতিষ্ঠানের ধার পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেটা জানা অবশ্যই সাপ্লায়ারদের উচিত। তাই সেটা জানা কিভাবে জানবে, অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে। তাই এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার্স কিন্তু সাপ্লায়ার্স। কাস্টমার্স কারা, ক্রেতা মানে আমরা। ক্রেতারা কি জানবে, না প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য কোনো জিনিস, যে জিনিসটা সে সেই প্রতিষ্ঠান থেকে কিনতে চাইছে সেই প্রতিষ্ঠানের
দাম কতটা, বিক্রয় মূল্য কতটা, সেই বিক্রয় মূল্যটা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা, অর্থাৎ যা খরচ হয়েছে তার সাথে প্রফিট যোগ করেই প্রতিষ্ঠানগুলো বিক্রয় মূল্য নির্ধারণ করে। তাহলে কতটা খরচ হয়েছে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কতটা, সেই ইনফরমেশন কিন্তু তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে পেয়ে থাকে। এছাড়া দেখো বলেছে গভর্নমেন্ট সরকারের কি আছে, সরকার প্রতিষ্ঠান থেকে কর আদায় করবে, সেই কর কিসের ওপর, অর্থাৎ ট্যাক্স কিসের ওপর ডিপেন্ড করে, সেই প্রতিষ্ঠানের প্রফিটের ওপর, অর্থাৎ প্রফিটের ওপরই ট্যাক্স ডিসাইড হয়। তাহলে প্রতিষ্ঠানটা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কতটা প্রফিট হচ্ছে, অর্থাৎ তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা, যতটা প্রফিট হচ্ছে ঠিক ততটাই তার উপর ডিপেন্ড করেই ট্যাক্স দিচ্ছে কিনা বা কর ফাঁকি দিচ্ছে কিনা, সেই ইনফরমেশন কিন্তু তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে পায়। রিসার্চার মানে গবেষকরাও বিভিন্ন বিষয় গবেষণার জন্য প্রতিষ্ঠানের হিসাব নিকাশের তথ্যসমূহ সাহায্য নিয়ে থাকে, অর্থাৎ বর্তমানে যা অবস্থা সেই কন্ডিশনটা তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে পায়, তার উপর রিসার্চ করে তারা দেখতে চায় যে ইন ফিউচারে আরও প্রতিষ্ঠানটার উন্নতি ঘটানো যায় কিনা। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই বর্তমান পজিশনটা জানা খুবই দরকার। এছাড়াও যেমন আছে দেনাদার বা খরিদ্দার মানে ডেটার্স যাদের বলে, আর্থিক প্রতিবেদন থেকে খরিদ্দাররা বুঝতে পারে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী চলতে পারবে কিনা, তার উপর নির্ভর করে তারা পণ্য ক্রয় করে থাকে। কারণ প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী হলেই খরিদ্দারেরা দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটির থেকে উন্নত মানের পণ্য পরিষেবা পেতে পারবে। অর্থাৎ যারা ডেটার, যারা দেনাদার, তারা ধারে জিনিসটা কিনছে, তো কেনার ক্ষেত্রে তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখবে যে প্রতিষ্ঠানটি লং টার্মে কতটা রান করতে পারছে, অর্থাৎ প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদী কিনা। যদি না হয় তাহলে বেশি দিন তারা সেই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করতে পারবে না, তো সেক্ষেত্রে তাদের অবশ্যই অন্য প্রতিষ্ঠান দেখতে হবে। তো সেই ইনফরমেশনগুলো কিন্তু তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকেই পেয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার্স। তাহলে আজকে আমরা যে টপিকগুলো পড়লাম সেগুলো আমি আরেকবার বলে দেবো না। আজকে আমরা ফার্স্ট দেখো, যেহেতু আমাদের অ্যাকাউন্টেন্সি একেবারেই নতুন সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে, আগে তোমরা কখনোই পড়োনি, তাই অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে প্রথম আমাদের জানতে হবে অ্যাকাউন্টেন্সি কাকে বলে, অর্থাৎ হিসাব শাস্ত্র কাকে বলে। নেক্সট পড়েছি অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং কাকে বলে। এরপর অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ এই হিসাব নিকাশকরণের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য নিয়ে একটা প্রতিষ্ঠান হিসাব নিকাশ করে থাকে, অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। এরপরে অ্যাকাউন্টিংয়ের অ্যাডভান্টেজ, অর্থাৎ কি সুবিধা তারা পায় অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে, লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং হিসাব নিকাশের সীমাবদ্ধতা, টাইপস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশনের টাইপস কী পড়েছি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে টাইপস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর পড়েছি ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস। ইউজার্স মানে কারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ব্যবহার করে থাকে। এখানে দু রকম ইউজার বললাম, ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। তো আজকে আমরা এই টপিকগুলো পড়লাম। এছাড়াও এখানে আরেকটা ছোট টপিক আমি একটু বলে দিই, বুককিপিং টার্মটা তোমরা আগে শুনেছো হয়তো। বুককিপিং হচ্ছে হিসাব নিকাশকরণ হচ্ছে অ্যাকাউন্টিং, আর বুককিপিং হচ্ছে হিসাব রক্ষণ হলো অর্থ বা অর্থমূল্যে হস্তান্তরযোগ্য যাবতীয় ব্যবসায়িক লেনদেন সমূহকে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার বিজ্ঞান ও কলা। আর হিসাব নিকাশকরণ হচ্ছে মূল দাখিলার বই বা যেটাকে আমরা জার্নাল বলি, সেখান থেকে পাকা হিসাবের বই বা লেজার যেটাকে বলি সেখানে জের নির্ণয় করা। অর্থাৎ বুককিপিং হচ্ছে প্রাথমিক কাজ, আর অ্যাকাউন্টিং হচ্ছে ব্রডম্যান, মানে আরও বেশি, মানে বুককিপিংয়ের থেকেও আরও অনেক ব্যাপক, তার পরিধি অনেক ব্যাপক। তাহলে এইগুলো ভালো করে তোমরা পড়বে, তারপর আমরা নেক্সট দিনে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। একটা
কোশ্চেন তোমাদের এখানে আসে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। এটাও তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে যে বুক কিপিং আর অ্যাকাউন্টিংয়ের মধ্যে ডিফারেন্স কী। এখানে যদি ডিফারেন্স আসে দুটো ডেফিনেশান লিখে দুটো নিয়ে একটুখানি আলোচনা করলেই হয়ে যাবে। অর্থাৎ বুক কিপিং হচ্ছে প্রাইমারি এন্ট্রি আর অ্যাকাউন্টিং হচ্ছে ব্রড ম্যানার্সে ব্রড এন্ট্রি বা সেকেন্ডারি এন্ট্রি।